বিএসএফ এর গাছ কাটাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, দুদেশের নাগরিকদের সংঘর্ষ, পতাকা বৈঠকে ভারতের দুঃখ প্রকাশ। জুলাই ঘোষণাপত্র তৈরিতে অংশীজনেদের অভিমত চায় অন্তর্বর্তী সরকার, মতামত পাঠানো যাবে 23 জানুয়ারি পর্যন্ত। অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে বললেন ডক্টর দেবপ্রিয়, জনগণের স্বার্থে অবিলম্বে প্রত্যাহারের দাবি বিএনপির। এবং বায়ু দূষণে প্রতি বছর দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু হচ্ছে, দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ গবেষকদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও দ্বন্দ্বে জড়ালেন দুই দেশের নাগরিকরা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে বিএসএফ এর গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 4 বাংলাদেশি আহত হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়েছে বলে জানায় 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে বিএসএফ এর আম গাছ কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গাছ কাটার পাশাপাশি তারা বাংলাদেশের ফসলের ক্ষেতও নষ্ট করে। বাংলাদেশিরা গিয়ে এর প্রতিবাদ জানালে ভারতের কয়েকশো লোক দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। মাঝে মাঝে বিএসএফ কাঁদানে গ্যাস ও ভারতীয়রা ককটেল নিক্ষেপ করে। এই ককটেল মারে, বম মারে, ককটেল মারে, সব মারে, আর আমরা খালি হাতে। ওরা আমাদের জমিতে এসে দখল করছে, ওদের আমাদের যাই কিছু হয়ে যাক, ওদের আমরা কোনো রকম ছাড় দিব না। আমরা এখানে আসছি এবং তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। উত্তেজনা এক পর্যায়ে চৌকা সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হয়েছেন 4 বাংলাদেশি। বর্তমানে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমাদের প্রায় 10 জন মতন আহত হয়েছে, প্রায় কারো পাথর চালাচ্ছে, তীর চালাচ্ছে, বিভিন্ন ধরনের ইয়া চালাচ্ছে। এই দেশকে আমরা কখনোই ব্যবহার করতে দেবো না, ভারতকে আমরা দেবো না, 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেবো না। জোর করে এখানে বাংলাদেশের ভিতরে ঢুকে এই গাছগুলা কেটে ফেলছে। পাবলিক বাধা দেওয়ার কারণে এই দুই দেশের পাবলিকের সংঘর্ষ, তারা বম ফুটাচ্ছে, এখানে গ্যাস ছাড়ছে। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে, তবে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিজিবি। এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল, তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি। সীমান্ত রক্ষায় বিজিবি ও দেশপ্রেমিক জনতা সতর্ক আছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। জুলাই ঘোষণাপত্র নিয়ে অংশীজনেদের অভিমত চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে মতামত পাঠানো যাবে 23 জানুয়ারি পর্যন্ত। এমন তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছেন, জনগণের উপস্থিতিতে শীঘ্রই ঘোষণাপত্র দেওয়া হবে। এদিকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে আশ্রয় দিয়েছে এসএসএফডিজি এমন ফেসবুক পোস্টকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন প্রেস উইং। মাহবুব হোসেন রিপনের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ঘোষণাপত্র নিয়ে আরও আলোচনা এবং বিশ্লেষণের দাবি জানান দলগুলো। পরবর্তী কর্মপন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্য অংশীজনদের কাছে মতামত জানতে চাইছে অন্তর্বর্তী সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চিঠির মাধ্যমে মতামত পাঠানো যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আগামী 23 জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। এরপর জনগণের উপস্থিতিতে তা ঘোষণা করা হবে। এদিকে এসএসএফ ডিজিকে নিয়ে
দেয়া ফেসবুক পোস্টে বানোয়াট বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। কোনো ধরনের তদন্ত ছাড়াই এমন পোস্ট এসএসএফ ডিজি তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পরিকল্পনা প্রয়াস বলছে প্রেস উইং। এছাড়া গেল বছরের 4 আগস্ট থেকে দেশের বিভিন্ন এলাকার 40টি মাজার এবং 44টি দরগায় হামলা হয়েছে বলে আলাদা বিজ্ঞপ্তিতে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসব ঘটনায় এখন পর্যন্ত 23 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রত্যক্ষ কর আহরণের পরিকল্পনা ছাড়াই অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, প্রশাসনিক কাঠামোতে গুরুত্ব দেয়া হলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই অন্তর্বর্তী সরকারের। শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন তিনি। আর অর্থনীতিবিদরা বলেন, টেকসই অর্থনীতি গড়ে তোলার মতো কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। এসইউ সেলিমের প্রতিবেদন। সাম্প্রতিককালে সরকারের পক্ষ থেকে আরেকটি শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত শ্বেতপত্র এবং অথপর অর্থনৈতিক ব্যবস্থাপনা শীর্ষক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। এতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কর ও ভ্যাট বাড়ানোর কঠোর সমালোচনা করেন। অর্থনীতিতে গতি ফেরাতে আমলাদের দৌরাত্ম্য কমিয়ে দ্রুত সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। সরকারের এত বড় ঘাটতি অবস্থানের ভিতরেও যেখানে কর আহরণ হচ্ছে না এবং ব্যয় সংকোচন করা হচ্ছে এবং সেই রকম একটি সময় এসে মহার্ঘ ভাতা পাশ করিয়ে নিতে পারে এই তত্ত্বাবধায়কের সরকারের কাছ থেকে, এইটা আমাদের জন্য অচিন্তনীয় একটা বিষয় ছিল, যেখানে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের পিষ্ট হচ্ছে এবং সেখানে ভ্যাট বাড়ানো হচ্ছে। আওয়ামী লীগ শাসনামলের ডাটা নির্ভর অর্থনীতির কঠোর সমালোচনা করেন শীর্ষ অর্থনীতিবিদরা। অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন তারা। আমরা যেটা পেয়েছি সেটা হলো যে বিভিন্ন সময়ে পলিসি মেকাররা রাজনৈতিকভাবে এই তথ্য পাকে জিডিপি বলি, ইনফ্লেশন বলি, এটাকে আটকে রেখেছেন এবং তাদের পছন্দ মতো না হলে এটা ব্যবহার করা হচ্ছে। গত সরকারের সময় অর্থ লুণ্ঠন যতটা হয়েছে, আমি মনে করি যে তার চাইতে অনেক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস হয়। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার তার ইম্প্যাক্টটা থাকে একটা দীর্ঘ সময়। একটা সেবার প্রবণতা দিতে হবে, এখন কিন্তু সেটা নাই। আমরা যে কার জন্য কাজ করি, সংস্কারটা কিসের জন্য? এই শ্বেতপত্রের অপর পারে কি আছে, সংস্কারের অপর পারে কি আছে? আছে সেবা। অর্থনীতিতে বৈষম্য সৃষ্টিতে যারা মূল ভূমিকা পালন করেছে তারা এখনও স্ব অবস্থানে বহাল উল্লেখ করে সত্যিকারের পরিবর্তনের জন্য অর্থনীতির গবেষকদের কাজে লাগানোর কথাও জানান বক্তারা। আপনার বিশেষজ্ঞদের সেখানে কোনো ঢোকানো হয়নি, এমনকি যেই ব্যক্তি বিশেষজ্ঞদের রাখা হয়েছে তারাও গত সরকারের আমলে এই কাজটাই ওনাদের সাথে করেছিলেন, এমনকি সেই চয়েসটাও কিন্তু একই রকম ভাবে রয়ে গেছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আরোপিত ভ্যাট ট্যাক্স জনগণের ভোগান্তি আরও বাড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারের অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে তেমন মনোযোগ নেই। আর দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অবিলম্বে কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান তারা। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদনে। দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি শুল্ক কর আরোপ নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বিএনপি, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপ করে সহজ উপায় বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারের লুটপাটের যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। জনগণের উপর ভ্যাট না চাপিয়ে অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ডের পরিচালন ব্যয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাত্রাতে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়।
100-র বেশি পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপে দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রতিটা সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার পরিমাণ 2023-24 অর্থ বছরে ছিল 32,000 কোটি টাকা। মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ। ভ্যাট ট্যাক্সের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় ঘাটতি তৈরি হবে বলেও মনে করেন ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি, যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না বাঙালির প্রধান খাদ্য চালে। নিম্ন আয়ের মানুষের আয়ের প্রায় পুরোটাই খরচ হচ্ছে চাল কিনতে। নাগালের বাইরে ভোজ্য তেলের বাজারও। সংকট মোকাবিলায় দেশীয় সরিষা, সূর্যমুখী সহ অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষি গবেষকদের। মুশা ফেরদৌসের প্রতিবেদন। দেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। এর পেছনে মজুতদারিকে দায়ী করে চাল আমদানির ঘোষণা দিয়েছে সরকার, কিন্তু এর কোনো প্রভাব নেই বাজারে। বাজার ভেদে গত এক মাসে চিকন চালের দাম কেজিতে 5 থেকে 7 আর মোটা চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। চাল বেজে 60 টাকা 70 টাকা চাল আমাদের তো পোষায় না, যা ইনকাম করে বেজে চালের ভিতরে চলে যেতে আছে। তথ্য উপাত্তের হিসেবে বাজারে চালের সরবরাহ ঠিক আছে, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও কমতি নেই, স্থানীয় উৎপাদনেও নেই কোনো ঘাটতি। সিন্ডিকেট যদি ভেঙে দিতে পারি তাহলে কিন্তু চালের দাম এত বাড়বে না। বাংলাদেশে যে চাল আছে ইন্টারন্যাশনাল বাজারের চেয়ে আমরা কিন্তু অনেক বেশি দামে আমরা চাল কিনছি, যার জন্য আমার কাছে মনে হয় যে পরিমাণে চাল উৎপাদন হয় সেটার বাজারজাত যদি সঠিকভাবে করতে পারি তাহলে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক রাখতে প্রতি লিটার তেলের দাম বাড়ে 8 টাকা করে। একই সঙ্গে এই মূল্য বৃদ্ধি বাস্তবায়নে 3টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু এখনো সয়াবিন তেলের সংকটে ভুগছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। বসুন্ধরা বলেন, রূপচাঁদা বলেন, তীর, ওনারা কেউই তেল দেয় না। ওনারা বলে যে তেল সাপ্লাই নেই, তেল গোডাউনে আসে নাই। আমরা দেখো তানি ডিলার হারা বললো যে দাম বাড়ানোর জন্য এখন দিচ্ছে না। ভোজ্য তেলের চাহিদা মেটাতে তেল জাতীয় ফসলের মধ্যে প্রধান ভূমিকা রাখে সরিষা। সরিষার তেলে বিদ্যমান ইরুসিক অ্যাসিড নিয়ে ভোক্তাদের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হয়। এ সুযোগে সরিষার তেল বাদ দিয়ে মানুষ সয়াবিন তেলের দিকে ঝুঁকে পড়েছে। আবার গুণের কারণে বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদাও। আমরা গবেষণা দেখেছি আমরা যে পরিমাণে প্রতিদিন সরিষা খেতে হয় সেই তেল খেলে আমাদের সরিষায় কিন্তু সমস্যা হয় না। স্বাস্থ্যগতভাবে যদি বলি সয়াবিনের তুলনায় 100% ভালো হচ্ছে সরিষার তেল। পাশাপাশি আমাদের সূর্যমুখী তেল আছে, তারপর হচ্ছে বাংলাদেশে একটা নতুন তেল আসছে যেটা হলো পেরিলা তেল। এই পেরিলা তেলকে যদি আমরা প্রমোট করি তাহলে দেখা যাবে বাংলাদেশে ইম্পোর্টই হয়তো বা করতে হবে না কোনো তেল। সূর্যমুখী এবং সরিষা তেলের চাষ বাড়লে সয়াবিন তেলের উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে, যা শুধু বৈদেশিক মুদ্রার সাশ্রয়ী করবে না, দেশের ভোজ্য তেলের চাহিদাও অনেকাংশে পূরণ করবে বলে জানান এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তরুণ প্রজন্মের পঙ্গুত্ব বরণ ও জীবনদানের উদ্দেশ্যই ছিল সমাজ থেকে দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা করা, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের পলায়ন ও পরাজয় প্রমাণ করে ক্ষমতা চিরস্থায়ী নয়, সুতরাং আগামীতে কারা জাতির খেদমতের দায়িত্ব পালন করবে তা আল্লাহই নির্ধারণ করবেন বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমাদের সন্তানেরা এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। এই দেশে অনেকে শাসন করেছেন, আগামীতে হয়তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা এই জাতির খেদমতের দায়িত্ব পালন করবেন। বায়ু দূষণে প্রতি বছর বাংলাদেশে 1,02,456 জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। দূষণের কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ফুসফুস ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগের সংখ্যা। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড স্কিন ও বায়ুমণ্ডলীয় দূষণ এবং অধ্যয়ন কেন্দ্রের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
দূষণ রোধে দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ দেন বক্তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2023 সালে বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় স্থান হয় বাংলাদেশের, যেখানে প্রতি ঘনমিটার বাতাসে অতি ক্ষুদ্র বালুকণার বার্ষিক মান ৭৯.৯ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় 15 গুণ বেশি। বাতাসের এমন চরম দূষণ জনস্বাস্থ্যের ওপর অনিবার্য পরিণতি ডেকে আনছে। বায়ু দূষণের কারণে বিভিন্ন বয়সীরা নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি 5 বছর কম বয়সী শিশুদের উপর সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ছে। যখন আমরা দূষিত বাতাস গ্রহণ করছি, বাতাসের মধ্যে কার্বন পার্টিকেল বেশি থাকে, তখন কিন্তু সেটা আমাদের ফুসফুসকে আক্রান্ত করে, যার ফলে হৃৎপিণ্ড আমাদের সচল থাকে না, অচল হয়ে যাচ্ছে কাজ করতে করতে, এবং আমাদের আলটিমেটলি ফেল হচ্ছে, কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে এবং আমাদের রেসপিরেটরি ফেলিওর এবং মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমরা আগে শুনতাম বায়ু দূষণ, কিন্তু এখন চোখে দেখতে পাচ্ছি। আপনি গাছের পাতার দিকে তাকান, প্রচুর ময়লা ধুলাবালু জমে আছে, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ পার্টিকুলার ম্যাটার ছাড়াও অনেক কিছু আছে। 2 সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন আপনাদের ধারণা আছে প্রায় 7 থেকে 8,000 টন বর্জ্য উৎপন্ন হয়। সেখান থেকেও একটা বেশ বাল্কি অ্যামাউন্ট আসতেছে, 11% 12%-এর মতো, এটা PM 2.5 হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ু দূষণের মাত্রা বেড়ে গিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে তা শুধু মানুষের শরীরেই প্রভাব ফেলছে না, বরং বিপর্যস্ত করে তুলছে মানসিক স্বাস্থ্যকেও। এই রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে যে তথ্যটি আমরা দিতে চাচ্ছি যে শুধুমাত্র PM 2.5 এর এক্সিস্টিং যেই কনসেন্ট্রেশন আছে, সেই কনসেন্ট্রেশনটি যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে বছরে 1,02,456 জনের মৃত্যু আমরা ঠেকাতে পারবো। প্রিমেচিউর বার্থ যে বিষয়টি আছে, সেটি কমিয়ে আনা যাবে প্রায় 9 লক্ষের কাছাকাছি। এখন ডেভেলপমেন্ট করলে সেটা শহরের জন্য আরও কি হবে, সেখানে আরও বায়ু দূষণ হবে, সেখানে আরও পপুলেশন আসবে। আপনি যত অবকাঠামো করেন, উড়াল সেতু পাতাল সেতু, লাভ হবে না, এই শহরকে বাঁচানো যাবে না। গবেষণায় দেখা যায় বায়ু দূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মানুষের গড় আয়ু 2.7 বছর হ্রাস পেয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসবমুখর পরিবেশে চলছে বেচাকেনা। মূল্য ছাড়ের ঘোষণায় গৃহস্থালী সামগ্রী ও খাবারের দোকানে বেশি ঝুঁকছেন ক্রেতারা। মেলার মাঝামাঝি সময় এসে প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হওয়ায় খুশি বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে মেলা প্রাঙ্গণে। ছেলের জন্য একটা ব্লেজার নিব, খুঁজতেছি, আরো কিছু জিনিস আনছি আমি ওই পাকিস্তানি শোরুমগুলো থেকে, ইন্ডিয়ান থেকে। আমার কাছে রিজনেবলি মনে হয়েছে। গতবারে দাম কম ছিল, এখন দাম বাড়ছে। বিশেষ করে ইউনিক কিছু জিনিসপত্র আগে মানে সব সময় বাণিজ্য ছিল, এবার ইউনিক টাইপের জিনিসপত্র মানে হারিয়ে গেছে মনে হচ্ছে আর কি। এরকম বিক্রেতারা বলছেন, ছুটির দিনে ভিড় বেড়ে যাওয়ায় বিক্রিও ভালো হচ্ছে। ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন আকর্ষণীয় ছাড়ের ঘোষণা শুনে। গত বছরের তুলনায় এবার আমাদের কালেকশনও প্রচুর, কালেকশনও বেশি, কাপড়ের মানও অনেক ভালো। আর আমরা এই বছর আমরা যে ব্লেজারে যে প্রাইসটা বসাইছি একদম রিজনেবল। ওয়াশিং মেশিনের সাথে, চুলার সাথে, পরে মাইক্রোওয়েভ মাল্টিফাংশন ওভেনের সাথে, যেটা 10 in 1 স্যার। 10 in 1 এর ভিতরে একটা ওভেনের ভিতরে 10টার কাম করতে পারবেন। এভাবে করে আমরা এগুলোর ভিতরে অফার দিতেছি। প্রাইস রিজনেবলের ভিতর মোটামুটি ভালোই আছে। কিছুদিন আগে শুল্কটা বাড়িয়ে দিল সরকার, তো আমরা ওই প্রাইসে দিতে পারছি না, হয়তো তার থেকে 200-100 টাকা বাড়তি নিচ্ছে। গৃহস্থলী সামগ্রী, ইলেকট্রনিক্স আর পোশাকের দোকানে ছিল উপচে পড়া ভিড়। কুকারিজের আইটেম বেশি কিনছি বেশ কয়েকটা, আর আপনার বেডশিট কিনছি। দামের তারতম্য গতবারের তুলনায় মোটামুটি সিমিলারিটি সেম আছে আর কি বলা যায়। ভালো লাগছে, কিন্তু আমি এখনো ইরানি স্টলটা, তারপরে ওই যে কি বলে থাইল্যান্ডের, এগুলো পাই নাই। গতবারের তুলনায় এবারে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে 9টা পর্যন্ত চলে মেলা, তবে সাপ্তাহিক ছুটির দিনে সময় বাড়ে 1 ঘন্টা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজের চিকিৎসায় 16 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রধান করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালককে। ইনস্টিটিউটের জরুরি বিভাগে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ভোর 5:30টার দিকে দুর্ঘটনায় দগ্ধ হন বাবুল কাজী। এরপর তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ সাংবাদিক সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সকালে উপজেলার শালিখা ও মীরাকান্দা গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় 20টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পুলিশ জানায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে শালিখা গ্রামে ওয়াজ মাহফিলে সংঘর্ষ শুরু হয়। আহতদের ফরিদপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজন অনুষ্ঠিত হল পার্টনার্স টুগেদার 2025 শীর্ষক সম্মেলন। এতে দেশ জুড়ে থাকা 1000 ব্যবসায়ীকে অংশীদার সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা ও পরিচালনা পর্ষদ সদস্য অংশ নেন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের এই সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। চলতি বছরে বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব নতুন প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেন তারা। মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক রেজাউল করিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে মোহনা পরিবার। তার স্মরণে শ্রীবর্দী উপজেলার গেরামারা গ্রামে কবর জিয়ারতের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে রেজাউলের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা। গণমানুষের টেলিভিশন হিসেবে মোহনা এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখবে এমন প্রত্যাশা সবার। মাইনুল হোসেন প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত 17 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম। তার আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী ও সন্তানেরা। এ অবস্থায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছে মোহনা পরিবার। বৃহস্পতিবার বিকেলে রেজাউল করিমের স্মরণে তার গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। এ সময় মোহনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও সিনিয়র নিউজ প্রেজেন্টার মাহমুদ হোসেন, শেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শ্রীবর্দী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ রানা, মোহনা টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মফিজ উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ওসমান হারুনি, শেরপুর জেলা প্রতিনিধি ময়নুল হোসেন প্লাবন, প্রয়াত সাংবাদিক রেজাউল করিমের জামাতা সাদ্দাম হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। রেজাউল করিম বকুল একজন চারণ সাংবাদিক ছিলেন, তৃণমূলের একজন সাংবাদিক ছিলেন। তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু। তার সাংবাদিকতার প্রায় 30 বছর দেখেছি আমি। অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তিনি দায়িত্ব পালন করতেন। আমি তার ক্যামেরা পার্সন হিসেবে বকুল ভাইয়ের সাথে অনেক কিছু কাজ করেছি, অনেক শিখেছি। ভালো লোক ছিল, তার জন্য আমরা সবাই দোয়া করি এবং মঙ্গল কামনা করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সংসারের পাশাপাশি এই সাংবাদিকতাকে সে খুব গুরুত্ব দিতেন। যে কোনো ঘটনায় সে ছুটে গেতেন খবরের পিছে। নিউজ কভারেজে মোহনা টিভি সূত্রে জানতে পেরেছি আসলে তিনি তৃণমূল সাংবাদিকতায় শেরপুর অনেক অবদান রেখেছেন। উনি আসলে মোহনা টেলিভিশনের শুরু থেকেই তিনি নিষ্ঠার সাথে উনি বিভিন্ন সংবাদ পরিবেশন করেছেন। সাংবাদিকতার লাইফে আমার দেখা শ্রেষ্ঠ একজন ব্যক্তি, যিনি তার কাজে কখনো কারচুপি করে নাই। প্রত্যেকেই সবাই এবং মানে এই পরিবারের প্রতি সবাই খুব মহানুভবতা দেখিয়েছেন, সবাই পাশে দাঁড়িয়েছেন, যে কোনো বিপদে আপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এজন্য আমি আবারও সবার কাছে অবশ্যই সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ। পরে রেজাউল করিমের স্ত্রী ও সন্তানের হাতে মোহনা টেলিভিশনের পক্ষ থেকে নগদ 2 লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এতে কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। জামাই অনেক দিন থেকে মোহনা টেলিভিশনে কাজ করে আসছে, এখন তিনি ইন্তেকাল করছেন। এখন আমাদের ফ্যামিলিটা অসহায়। আব্বু মারা যাওয়ার পরে মোহনা টিভি আমাদের কিছু আর্থিক অনুদান দিছে, এ নিয়ে আমরা অনেক কৃতজ্ঞ। আশা করি মোহনা টিভি সবসময় আমাদের পাশে থাকবে। মোহনা টেলিভিশনকে জনগণের টেলিভিশন উল্লেখ করে ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মাহমুদ হোসেন বলেন, রেজাউলের পরিবারের মতো আগামীতেও সহকর্মীদের পাশে থাকবে মোহনা পরিবার। তার মৃত্যুতে মোহনা টেলিভিশন এবং মোহনা পরিবারের সদস্যরা গভীর শোকাহত। আর মোহনা পরিবারের সদস্যরা যেভাবে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে, এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং এই বন্ধন আরও সুদৃঢ় হবে।
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মোহনা কর্তৃপক্ষকে, মোহনা টেলিভিশনের কর্তৃপক্ষকে এবং মোহনা পরিবারের সমস্ত সদস্যকে। মোহনা টেলিভিশন পেশাদারিত্বের সাথে গণমানুষের কথা বলবে, মানুষের কল্যাণে কাজ করবে, এমন চাওয়া শেরপুরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টে 2 বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির বিচার বিভাগীয় গণমাধ্যম মিজানের তথ্য মতে হামলার পর আত্মহত্যা করেন ওই হামলাকারী। এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় 2 জন নিহতের পাশাপাশি হামলায় আহত হয়েছেন আরও একজন। হত্যার শিকার বিচারকরা হলেন আলী রাজেনি এবং মোহাম্মদ মুঘিশে। তারা দুজনেই সন্ত্রাসবাদ, অপরাধ ও জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করতেন। তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা না গেলেও দেশটির গণমাধ্যম বলছে হামলাকারী সুপ্রিম কোর্টের কোনো মামলায় সম্পৃক্ত ছিল না। এই ঘটনা তদন্তে কাজ করছে প্রশাসন। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আবার। বিএসএফ এর গাছ কাটাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা, 2 দেশের নাগরিকদের সংঘর্ষ, পতাকা বৈঠকে ভারতের দুঃখ প্রকাশ। জুলাই ঘোষণাপত্র তৈরিতে অংশীজনদের অভিমত চায় অন্তর্বর্তী সরকার, মতামত পাঠানো যাবে 23 জানুয়ারি পর্যন্ত। অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে বললেন ডক্টর দেবপ্রিয়, জনগণের স্বার্থে অবিলম্বে প্রত্যাহারের দাবি বিএনপির। এবং বায়ু দূষণে প্রতি বছর দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু হচ্ছে, দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ গবেষকদের। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।